নমস্কার, সঙ্গে অংশমান। এই সপ্তাহেতে আমরা 4-5টা বিল্ডিং ডিমান্ড আমরা তুললাম। ঠিক আছে, ডিমান্ড তোলার অর্থ হলো সে বাড়িটা করতে পারবে। তো মোটামুটি কলকাতা কর্পোরেশনের কাছে যাবে 15 লাখ টাকা মতো যাবে, ছোট বাড়ি সব 3 তলা 4 তলা এরকম বাড়ি। আর আমাদের ফিজ হচ্ছে প্রায় এখনও পর্যন্ত পেন্ডিং ফিজ তাদের কাছ থেকে পাবো এগ্রিগেট করে সব কিছু করে স্যাংশন বাবদ 1,05,000 টাকা। সমস্যাটা কোথায় হচ্ছে যে কিভাবে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, যে যারা প্রাইভেট বাড়ি করছে তাদের হাতেও টাকা নেই, যে ডিমান্ড পেমেন্ট করবে সেই টাকাও নেই। আর আমাদের ফিজের কথা তো ছেড়েই দিন, সেখানে হয়তো ওই 10,000 20,000 টাকা করে সব টাকা দেবে। এবং এইটা এই পুজোর পর থেকে, যেটা কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা একদম ডিটেলসে দিয়েছিল, যেগুলো আমরা এখন ফলো করছি না, যে মাথা পিছু আয় কিন্তু আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এটা কিন্তু আমার রিপোর্ট নয়, স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট। তার ফলে যেটার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যারা নিউ স্টার্ট আপ বিজনেস করছে তাদের ওপর কিন্তু বেশি প্রভাবটা পড়েছে। তার ফলে যেটা হচ্ছে যে একটা প্রপার্টি যখন সে ডেভেলপ করতে যাবে, শুধুমাত্র স্যাংশন বাবদ যে ফিজ, সেই ফিজের টাকাটাই হচ্ছে এইটা। এবার যখন বাড়ি করতে যাব, একটা কস্টিং পড়ে যাচ্ছে ধরুন 50 থেকে 60 লাখ টাকা, যদি ঠিকঠাক মতো প্রসেস অনুযায়ী তারা কাজটা করে। আর যত ডিলিং করে ধীরে সুস্থে কাজ করবে, ইনফ্লেশন রেট এর সাথে যোগ হবে, হতে হতে আস্তে 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 করে বাড়বে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এদের যে পলিসি, যে বুক হবে একটা, তারপর সেই বুকিংয়ের টাকা আসবে, ব্যাংক লোন হবে, তবে একটা করে ছাদ ঢালবে এবং বছর ঘুরে যাবে। আলটিমেটলি হিসেব মতো এরা কোনো প্রফিট মানি আর দেখতে পাবে না। যেটা হবে যে অনেক অসাধু প্রমোটার বা অসাধু মানুষকে হতে হচ্ছে যে লেবারকে টাকা দিতে হবে, বা যার কাছ থেকে খালি হাতে টাকা ধার করেছে তাকে টাকা ফেরত দিতে হবে। এরা কি করে, নিজেদের বাড়িকে বন্ধক রেখে এবার টাকা নিলাম, ঠিক আছে, আপনার ব্যাংক থেকে বিজনেস লোন নিলাম, পরবর্তীকালে সেই ইএমআই দিতে পারবে না, সম্পত্তিগুলো ক্রোক হয়ে যাবে। রিসেন্টলি একটা হয়েছে চেতলাতেই, ঠিক আছে। আর বাদবাকিগুলো যারা যেভাবে বিজনেস করছে আর কি, তা তো হবার জায়গা। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম না, যে হুটপাট করে আমি বিজনেসটায় নেমে গেলাম, তার কস্টিং তার কি আছে, বিজনেস এক্সপ্যানশন করার জন্য যে ক্যাপিটাল আমার কাছে, আলু বিক্রি করার ক্যাপিটাল আছে, আমি চলে এলাম রিয়েল এস্টেট করতে। এতে কী হলো, সেও ডুবছে, আমাকেও ডোবাচ্ছে, আমারও ফিজ ঠিক মতো আসছে না, কর্পোরেশন ডুবছে, এবং এই যার কাছ থেকে ফ্ল্যাট বুকিং করছে সেও ভুগছে। এটাই হচ্ছে ব্যাপার। তো এই বারবার এইটা বলছি যে কিছু মানুষের স্বপ্ন হচ্ছে সকালবেলা উঠে সে চিন্তা করে আমি আম্বানি হব, আদানি হব, ঠিক আছে, টাটা গ্রুপ হব। কিন্তু সেটা একদিনে তো হয়নি। প্রথম হচ্ছে একটা বিজনেস করতে গেলে যে তার ফার্স্ট জিনিস হচ্ছে ক্যাপিটাল। সেই ক্যাপিটাল সে কতটা তৈরি করেছে। এবার ক্যাপিটালের অর্থই মানুষ বোঝে না, ঠিক আছে। বিজনেসের নিজের এক্সপেন্ডিচারটাকেও তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আবার বিজনেস এক্সপেন্ডিচারটাও তার মধ্যে ঢুকিয়েছে। পুরো তার যারা অ্যাকাউন্টস করবে, পুরো সেই অ্যাকাউন্টসটা ফিনান্সিয়ালিও রেকর্ডের ঠিক মতো করা হয় না, কার টাকা কোথায় ঢুকেছে, ঠিক আছে। ক্যাশে ডিলিং করছে, সেই ডিলিংয়ের কোনো রেকর্ড নেই। তো একটা বিধিকিচ্ছির একটা অবস্থা হয়ে আছে এই রিয়েল এস্টেট মার্কেট। এগুলো বলার অর্থ হচ্ছে যে বিজনেস, বা আজকে আমি ইচ্ছে করলে কালকে একটা রিয়েল এস্টেট ছোটো বাড়ি করতে পারি, কিন্তু করতে গেলে হচ্ছে সেটা প্রপারলি যদি না করো তাহলে নিজের ব্যবসাটা নিজে ক্ষতি করবে, ঠিক আছে। 20% লাভ, মানে ওরা স্বপ্ন দেখে একটা বিল্ডিং করে রিয়েল এস্টেটে 50% লাভ, এরকম একটা চিন্তাধারা নিয়ে আসে। এরপর চিন্তাধারাটা হবে যে 500 করে বাড়িয়ে দিন, ঠিক আছে। তারপরের চিন্তাধারাটা হবে একটু একটা তলা যদি মারি, ঠিক আছে। কেন, যে জায়গায় গিয়ে দাঁড়াবে এরপরে সে যে স্যাংশন বেরিয়ে এসেছে সেটা যদি আমি 2 বছরের মধ্যে যদি তৈরি করে হ্যান্ডওভার না করতে পারি, তো মানিটারি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, সেটা রিকভারি করতে পারবে না। প্লাস এই যে কাট অফ পয়েন্ট, যেটা ইকোনমিক্সের ভাষায় বলি, মানে আমি ইনভেস্ট করে যাচ্ছি, তো কবে সেখান থেকে আমার রিটার্নটা এসে যত টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা টাচ করবে কোন দিনেতে, সেটা মিনিমাম পয়েন্ট বলা হয় ইকোনমিক্সের ভাষায়। সেই পয়েন্টটা কোন সময়টা আসছে ও বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে লায়াবিলিটিস তো প্রচুর বেড়ে যাচ্ছে। সেই পয়েন্টটা দেখা গেল যে সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার পরও দেখা গেলো লায়াবিলিটিস আর শেষ হচ্ছে না, কারণ একটা করছে এরকম আরেকটা জমি ধরেছে, প্রত্যেক কটা এর টাকা ওখানে, ওর টাকা সেখানে। তো দ্যাট ইজ দ্য বিজনেস কনসেপ্ট। এবং এই করতে গিয়ে যেটা হচ্ছে যে অধিকাংশ জায়গায় আমরা দেখছি যারা ছোট ব্যবসায়ী আছেন
মানে ধূলিসাৎ হয়ে যাচ্ছেন, কারণ বিজনেসের টোটাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ক্যাশ ফ্লো, ক্যাশ ইন এবং সবচেয়ে বড় ক্রিটিক্যাল জিনিস যেটা আমরা ম্যানেজমেন্টে যেটা পড়ে যেটুকুনি শিখেছি যে লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, এই দুটোকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমার লায়াবিলিটিস কত হলো আর আজকের দিনে দাঁড়িয়ে আমার ক্যাপিটাল গ্রো কত হলো, আমার কাছে টাকা কত হলো। এবার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা সেটা বলতে পারবে না। ক্যাপিটাল হলো যে আমি যেই অর্থটা আমি 1 বছর রিটেইন করাতে পারবো, অর্থাৎ আমার সমস্ত এক্সপেন্ডিচার এইটা ওইটা সেইটা করে যে 1 বছর আমার এই টাকাটা আমার হাতে আছে, এই টাকাটাকে আপৎকালীন বিপদ এলেও এই টাকাতে আমার হাত দিতে হচ্ছে না, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাপিটাল। সেই ক্যাপিটালটাই খাটবে আমার মার্কেটে, কারণ প্রথম আমি যদি 1 লাখ টাকা লাগাই, ধরা যাক যে আমি 6 মাসেতে আমি 1,20,000 রিটার্ন পেলাম, রাইট? তো অঙ্কটা তো এরকম নয় 1 লাখ টাকা লাগালাম 6 মাসে 1,20,000 এলো, এগুলো ব্যাংকে হয়। 6 মাসেও তাও নেই, 1 বছর বা 444 দিনের এরকম একটা গল্প হচ্ছে। তো আমি এখন কী হবে, আমি লাগাচ্ছেন রিটার্ন আসছে, লাগাচ্ছে রিটার্ন আসছি, লাগাচ্ছে রিটার্ন আসছে, এই যে কনসেপ্টটা একটা জটিল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যায়। আর সেই ক্যালকুলেশনসটা হচ্ছে ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়ছে বা ম্যানেজমেন্টের ডিটেলসে এগুলো মেথডগুলো স্টাডি করানো হয়, এবং যারা গুড বিজনেসম্যান হয় তারা সবসময়, এখন তো এআইও হয়ে গেছে, ইন এভরি মোমেন্টস আপনার লায়াবিলিটিস এবং যে ক্যাপিটালসের আপনার রেশিওটাকে দেখে নিচ্ছে যে এই মুহূর্তে যদি আমার লায়াবিলিটিস সব দিতে হয় টাকা, তাহলে আমার এত টাকা দরকার, আমার কাছে আছে এত টাকা। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট এগুলো বলার। তো এইগুলো বলার অর্থটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের সরকারেরও কিছু দোষ আছে, বিশাল দোষ আছে, যে কারণেতে এই ছোটোখাটো কোম্পানিগুলো তারা কিন্তু ধূলিসাৎ হচ্ছে। এবং নতুন যে সারফেসি অ্যাক্ট যেটা তৈরি হয়ে গেছে, সেখানে এই যে মর্গেজ লোন লোকে নিচ্ছে, এই যদি 3টে বা 4টে ইএমআই যদি বাউন্স করে দিল, যদি 1 কোটি টাকা সে লোন তোলে, মানে হাই ভ্যালু লোন 1 কোটি টাকা, সে 3টে বা 4টে ইএমআই ফেল করে দিল, ব্যাংক কিন্তু এনপি অ্যাকাউন্ট করে দিচ্ছে। তারপরও সে যদি সেই টাকাটাকে এনপিএ থেকে না বার করতে পারে, 90 দিনের নোটিশ, সারফেসি অ্যাক্ট পড়বে, বাড়ির সম্পত্তি সব দখল করে নিয়ে নেবে, মানে 6 মাসের মধ্যে আপনার কাহিনী পুরো খতম। ঠিক আছে? তো যে কারণে এই ভিডিওগুলো বানানো, যে চোখের সামনে দেখছি যে সে তো মরছে কিন্তু একটা ইকোনমিকে শেষ করছে। ব্যাংক থেকে টাকাটা নিল, ব্যাংকও রিকভারি করতে পারলো না। ঠিক আছে? এবার এই ব্যাংক সেই সম্পত্তি ক্রোক করবে, তারপর সেটাকে বেচে তার ব্যাংকের টাকা তুলবে। ঠিক আছে? এটা ইকোনমিটা নষ্ট হলো, মানে একটা ইকোনমি হচ্ছে একটা পাম্পিং সিস্টেম। আমি অ্যাজ এ বিজনেসম্যান আমার প্রথম কাজ হচ্ছে একটা প্রোডাক্টকে শেষ করা। আর আমাদের বিজনেস যারা করতে আসে তারা সবসময় দেখছে যে আমি কত টাকা প্রফিট করব। বিজনেসের বই, যে কোনো বিজনেস ম্যানেজমেন্টের বই খুলে ফার্স্ট হচ্ছে যে আপনি কতটা ম্যাক্সিমাইজ করতে পারবেন প্রফিট, এই কথাটা লেখা আছে। খুব কম সংখ্যক বিদেশি বইতে লেখা আছে হাউ টু কমপ্লিট ইউর জব, প্রোডাক্টটা কত তাড়াতাড়ি আপনি শেষ করবেন। ঠিক আছে? আপনার শেষের কথাটা ওরা আগে বলছে, প্রোডাক্ট শেষ করলে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টের তো ডিমান্ড আছেই, তাই জন্য সেটা আপনি সেল করতে পারবেন, কিন্তু এই যে শেষ করার জন্য আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার। তো যাই হোক, আজকে এই প্রশ্নগুলো বলার মেন উদ্দেশ্য, যারা ব্যবসা করছেন অন্তত ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুকে এটা দেওয়া, বিশেষ করে আমাদের যারা ভাইরা বিজনেস করছেন তাদের এই বিষয়গুলোকে নিয়ে একটু অবগত করা। ঠিক আছে? ভুল জায়গায় পা দিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে, এবং তার ফলে মানে একদম ধরাশয়ী হচ্ছে। তো আজকে এইটুকুনি, সঙ্গে অংশমানে থাকুন। আবার ফিরে আসবে বিভিন্ন পলিটিক্যালস অ্যান্ড বিজনেস গ্রোথ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি ফিরে আসবো। কেন পলিটিক্স হচ্ছে এমন একটা বিষয় যেখানকার উপর পলিসিগুলো তৈরি হয়, এবং পলিসির ওপরেই কিন্তু বিজনেস গ্রোথগুলো হয়। তো আজকে এইটুকুনি, সঙ্গে অংশমান, ধন্যবাদ।